আপনাদের একটা কথা বলা হয়নি, আমরা কিন্তু রয়েছি সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের একদম বাফার জোনে। আর একটা ছোট্ট থাকার জায়গা, ছোট্ট ঘর, দেখুন ডিজাইনটা দেখুন। আর অবশেষে 1 ঘন্টা 15 মিনিট ট্রেক করে আসার পর পৌঁছলাম। মাত্র দুজন এখানে, দুজন ছাড়া কিন্তু একটা জনপ্রাণী এখানে দেখা নেই। দেখুন এই ক্যামেরাটা ঘোরাচ্ছি। বলেন, এটা এখানে খুবই একটা প্রচলিত ডিশ। আর এটা করা হয়েছে শেরপাদের স্টাইলে। বেসিক্যালি শেরপা তামাং ওনারা এরকম চিকেন খান। এখন টেম্পারেচার দেখাচ্ছে 18 ডিগ্রি, রাতে হয়তো 16 থেকে 15 নামবে। মানে দরজা খুললেই কিন্তু ব্যালকনি। এই জায়গাটা কিন্তু সবার জন্য নয়, আমি প্রথমেই বলছি। একবার ট্রেকিং করতে করতে বলেছি, আবার বলছি, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, যারা মূলত ট্রেকিং করতে চান, আবার অনেক দিন পর কেমন আছেন সবাই? বৃষ্টি ভেজা দার্জিলিং শহর থেকে আজ আপনাদের নিয়ে পাড়ি দেব সান্দাকফু রুটে খুব সুন্দর একটা নতুন অফবিট জায়গা। মানেভঞ্জন হয়ে ঘন্টা দেড়েক পর ধোত্রেতে প্রথম বিরতি। সান্দাকফু ট্রেকিং রুটে প্রচুর পর্যটক এখানে রাত্রিবাস করে থাকেন। জিও অথবা এয়ারটেল কোনো মোবাইল নেটওয়ার্ক পরিষেবা এখানে কাজ করে না। যাই হোক, বেলা দুপুর দুটোয় মোমো সহযোগে টিফিন সেরে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে। দার্জিলিং থেকে মোট সময় লাগবে প্রায় ঘন্টা 3। চাইলে আপনি শিলিগুড়ি থেকে সরাসরি গাড়ি ভাড়া করেও পৌঁছে যেতে পারেন আমাদের আজকের ঠিকানায়। এরপর গাড়ি আর যাবে না, খানিকটা পায়ে হেঁটে ওপরে উঠে আসতে হবে। এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা। রোদ বৃষ্টি মেঘেদের খেলা, নতুন জায়গায় পৌঁছতে হলো এই বিকেলবেলা। নমস্কার, কেমন আছেন সবাই? শুরু করছি আপনাদের সঙ্গে নিয়ে এবারের অফবিট দার্জিলিং ভ্রমণ সিরিজের আরও একটা নতুন পর্ব। ঘড়িতে এখন বিকেল 5টা বেজে 20 মিনিট, আর একটু পরেই পাহাড়ে সন্ধে নেমে আসবে। তো আজকে সেরকমভাবে আর কিছু আপনাদের ঘুরে জায়গাটা দেখাতে পারলাম না, তার জন্য অপেক্ষা করতে হবে আগামীকালের আমার একটা নতুন ভোরের, নতুন দিনের। তো এখন আমি এই মুহূর্তে রয়েছি একদম পাহাড়ের টপে, অনেকটা দূরে। মানে বলতে পারেন অফবিট যে কীরকম হয় বা অফবিট যে আসলে কি, এই জায়গাটা এলে আপনাদের ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আমি দাঁড়িয়ে আছি এখন লিংসেবং, না শুধু লিংসেবং নয়, আপার লিংসেবংয়ে। চারপাশটা একবার দেখুন, মানে এত সুন্দর প্রকৃতির কোলে একটা দিনে কিছুই হবে না। দুটো দিন যদি এখানে না থাকেন তাহলে এর মাহাত্ম্য যে কোথায়, এটাই বুঝে উঠতে পারবেন না। আচ্ছা, রয়েছে পরপর দুটো ডুপ্লেক্স কটেজ। আমি সামনে যাই, সামনে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে পরপর পাশাপাশি দুটো কটেজ রয়েছে, ডুপ্লেক্স কটেজ। মোট 16 জন থেকে 15 থেকে 16 জন কিন্তু থাকতে পারবেন দুটো কটেজ মিলিয়ে। আমি থাকবো এই রুমটায়। চলুন একটু রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, আজকে আমরা এই রুমেই থাকবো। পুরো রুমটা কিন্তু কাঠের তৈরি, শুধু মেঝেটা সিমেন্টের তৈরি, বাদবাকিটা কিন্তু পুরো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই ডুপ্লেক্স কটেজটা দেখুন, দারুণ লাগে। বিশেষত আমার মানে এরকম কাঠের রুমে থাকতে খুব পছন্দের, আমার এরকম কাঠের কটেজ। এই কাঠের রুম তৈরি করা একটা কারণ, এই পাহাড়ি এলাকায় মানে যত উপরে উঁচুতে আপনি থাকবেন না, মানে ঠান্ডাটা যাতে কম লাগে, হ্যাঁ একটু গরম হয় কাঠের তৈরি ঘরে। ঘরের ডান দিকে রয়েছে একটা সোফা কাম বেড, আর বাদিকে একটা ডাবল বেড। প্রয়োজন মতো দুটো সফট ব্ল্যাঙ্কেট, বালিশ সব কিছুই ঠিকঠাক। এদিকটা রয়েছে হ্যাঙ্গার, জামা জ্যাকেট রাখতে পারবেন। আর হোমস্টের তরফ থেকে দেওয়া হয়েছে একেবারে বিশুদ্ধ পানীয় জল। এটা কিন্তু কোনো মিনারেল ওয়াটার নয়, আর তার কোনো প্রয়োজনও এখানে নেই। এদিকটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও কিন্তু দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ছোট কিন্তু অসুবিধা খুব একটা হবে না বাথরুমে। একদম ত্রিকোণ আকৃতির বাথরুমটা। আর যেটা নেই, গিজারটা নেই। ওনারা চাইলে কিন্তু মানে গরম জল যদি প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হবে গরম জলের, ওনারা চাইলে কিন্তু গরম জল ব্যবস্থা করে দেবেন, গরম জল দিয়ে দেবেন। দিয়ে রয়েছে আরেকটা
সেলফ টেবিল কাম ড্রয়ার বলতে পারেন। এই যে এর ভেতরে আপনারা আপনাদের প্রয়োজনীয় কিছু রাখতে পারেন। এখন ফাঁকা আছে, আমি ট্রলি ব্যাগটা রাখবো, এসে চেঞ্জ করা হয়নি, কিছু বার করা হয়নি, একটু পরে চেঞ্জ করব, ফ্রেশ হব। আচ্ছা, এদিকে দেওয়া রয়েছে কিন্তু দুটো বেতের টুল। এই হচ্ছে রুম, খুব সুন্দর ব্যবস্থা। আর রুমের যেখানে আপনি শুয়ে থাকবেন তার পেছন দিকেই রয়েছে জানালা। একদম রুমে বসে বেডটি পান করতে করতে জাস্ট এরকম জানলাটা একটু খুলে দেবেন, তাহলেই পাহাড়ের অসাধারণ ভিউ। ওফ, পুরো ফ্রেশ এয়ার। দেখুন, যখন এসেছিলাম একটু ক্লিয়ার ছিল, আবার হয়তো কালকে সকালে রোদ উঠলে ঠিকঠাক হয়ে যাবে, তখন আমাদের ভালো করে দেখাতে পারবো। ঠিক এরকমই কিন্তু এই দিকে আসলে দেখতে পাচ্ছেন রয়েছে একটা মিরর, আর মিররের পেছনেই মানে দরজা খুললেই কিন্তু ব্যালকনি। দেখুন, দারুণ সুন্দর ভিউ, দারুণ সুন্দর ভিউ। এরকম যত পাহাড়ের উপরে থাকবেন না, তত নিচের দিকে মানে যখন নিচে তাকাবেন ভিউ তত পরিষ্কার এবং দুর্ধর্ষ লাগবে। আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে আছি, অনেকটা উঁচুতে। ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ। যেহেতু বলেছি ডুপ্লেক্স কটেজের মানেটাই হচ্ছে যে কটেজের ওপরে এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে আরেকটা ছোট্ট থাকার জায়গা, ছোট্ট ঘর। দেখুন ডিজাইনটা দেখুন, আর এই খুলে দিলাম। ডুপ্লেক্স কটেজে উপরতলাতেও ব্যবস্থা কিন্তু দুর্দান্ত, অনেকটা স্পেসিয়াস, 2 থেকে 3 জন থাকার জন্য বেস্ট অপশন। আর এখানেও জানলা খুললেই পাহাড়ের অপরূপ দৃশ্য। নিচের বেডটা তো ঠিক আছে, একবার এইটা দেখে নি। হ্যাঁ, একদম বেড কিন্তু যথেষ্ট হার্ড, যেটা আমার খুব পছন্দের। নরম বিছানা একদম ঠিক না। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে একটা ডুপ্লেক্স কটেজে ওপরে 2 জন, নিচে 1 আর ওদিকে 3, মোটামুটি 6 জন কিন্তু ভালোভাবে থাকতে পারবেন। সন্ধে হতেই ডাক পড়ল চায়ের আড্ডায় হোমস্টে ডাইনিংয়ে। নতুনত্ব জিনিস ট্রাই করব, যেটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে দেওয়া আছে এই চিকেন টাইপো। এটা কিন্তু একদম স্থানীয় খাবার, টিবেটিয়ান ডিশ। মানে চিকেনের যে পুরটা আছে ওটা চিকেনটাকে স্টাফ করে বান করা হয়। দেখি খেয়ে কেমন, প্রথমবার ট্রাই করছি। যে চিকেনের পুর, এই যে এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম গরম চিকেন টাইপো। মোমোর মতোই অনেকটা, ভালো খেতে। পুরোটাই কিন্তু চিকেনের পুর দিয়ে তৈরি করা। দেখুন, সমতল থেকে পাহাড়, মানে যত হোমস্টেতে বেশিরভাগ ঘুরেছি না, মানে ওখানে ইভিনিং স্ন্যাক্স বলতে ব্যাপারটা ভেজ পকোড়া বা ওই চিকেন পকোড়া এখানেই আটকে আছে। এখানে এসে যেটা দেখলাম সেটা খুব ভালো লাগলো, কারণ এখানে যে স্থানীয় যে লোকাল ব্যাপারটা, লোকাল ডিশটা যে তুলে ধরা হয়েছে, বা এটা গেস্ট এলে যে এরকমভাবে সার্ভ করা হয়, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর। এখন টেম্পারেচার দেখাচ্ছে 18 ডিগ্রি, রাতে হয়তো 16 থেকে 15 নামবে ম্যাক্সিমাম, এর বেশি না। কিন্তু আবার এটাও বলবো যে বাইরে ঠান্ডা লাগছে প্রচুর। আমাদের সমতলের যে টেম্পারেচার সেটা 16ই বলছি, সেটার সঙ্গে পাহাড়ের টেম্পারেচারকে গুলিয়ে ফেলবেন না। কারণ পাহাড়ের টেম্পারেচার 16 এক, আর আমাদের শহরের সমতলে একরকম। এটা পুরো ফাঁকা জায়গা পাহাড়ে, হ্যাঁ জঙ্গল পাহাড় মিলিয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, এই যে দেখুন একটু আগে এখানে শুয়েছিলাম, একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম, কিন্তু একটাতে হবে না, 2টো লাগবে, মানে ওটাও আমাকে রাত্রেবেলায় নিতে হবে, কিছু করার নেই। আর একটু শোয়ার আগে রাত্রেবেলায় এখন এই বোতলে জল নিয়ে নেব, একটু গরম জল। আগেই বলেছিলাম আপনাদের গত পর্বে যে এখানে যেরকম জল ভরবো আর কি, সেটা যতটাই গরম হোক ঠান্ডা হোক, সেটা 24 ঘন্টারও বেশি একই রকম
টেম্পারেচার থেকে যাবে, মানে যা যেরকম অবস্থায় বোতলে রাখবো সেরকমই থাকবে। আগেই বলেছিলাম পানীয় জলের অসুবিধে এখানে একদমই নেই। এরকম পাহাড়ের যত ওপরে থাকুন না কেন, মিনারেল ওয়াটারের কোনো রকম প্রয়োজন এখানে নেই। এরপর ডিনার টাইম। ভাত হয়ে গেল বাসমতি চালের, ডাল, আচ্ছা এখানে আছে অয়েস্টার মাশরুম, এটা কিন্তু লোকালি গ্রোন, আর এটা আমরা দিই, মানে এটা হলো নিংড়ো দিয়ে চিকেন। নিংড়ো হলো বাঙালিরা যেটাকে ঢেকি শাক বলেন, এটা এখানে খুবই একটা প্রচলিত ডিশ, আর এটা করা হয়েছে শেরপাদের স্টাইলে। বেসিক্যালি শেরপা তামাং ওনারা এরকম চিকেন খান, চিকেনটাও কিন্তু লোকালি সোর্সড। তার সাথে আমাদের এখানে স্যালাড আছে, পাঁপড় আছে। দিস ইজ দ্য হোল মেনু ফর টু নাইট। একটু আগেও সকালের দিকে যখন ওই ভোর 6টা 10-15 বাজছিল, 6:30টার দিকে, তখনও কিন্তু পুরো ক্লিয়ার ছিল আকাশ একদম, মানে এতটাই রোদ ছিল। আমি ঘুমোচ্ছিলাম, আমার মাথার পেছন দিকে জানলা ছিল, মানে রোদ এতটাই আসছিল, অস্বস্তি হচ্ছিলো, পর্দা পুরো টেনে দিয়েছিলাম। আর এখন দেখুন কি অবস্থা, মানে পাহাড়ে আমি বারবারই বলেছি, সেটা অফবিট হোক কিংবা অন্য কোনো জায়গা, হ্যাঁ যত ওপরে আপনি থাকবেন না ঠিক এইরকম ফিলটা পাবেন। দেখুন চারিদিকে মেঘেদের খেলা, যখন তখন এসে মেঘ নামিয়ে দেবে পাহাড়ে অন্ধকারের বেলা। কিন্তু পাহাড়ে এলে আমরা সবসময় চেয়ে থাকি বা বলেও থাকি নিজেদের মুখে যে রোদ ঝলমলে দিন আর উপরে নীল আকাশ, দারুণ কিন্তু লাগে। পুরো পাহাড় তখন একদম পরিষ্কার, চারিদিকে দারুণ সুন্দর ভিউ। না আর দেরি নয়, চলুন চটপট ব্রেকফাস্ট করে আপনাদের নিয়ে যাই আরেকটু ভিন্ন স্বাদে নতুন এক অভিযানে। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি একটা ছোটোখাটো ট্রেকিংয়ের উদ্দেশ্যে। এই পাহাড়ি পথ ধরেই কিন্তু জঙ্গলের মাঝ বরাবর হেঁটে হেঁটে আমরা আজ ট্রেকিংটা করব। তো মোটামুটি যাওয়া আসা মিলিয়ে ওই 4 কিলোমিটার কিংবা 4 কিলোমিটারের সামান্য বেশি ধরতে পারেন সময় লাগবে। আপনি যদি নর্মালভাবে যাওয়া আসা করেন, হ্যাঁ মানে একটু ছবি টবি তুললেন, কোথাও দাঁড়ালেন, হ্যাঁ বিশ্রাম নিলেন, ওই সব মিলিয়ে 2 থেকে 2.5 ঘন্টা। ট্রেকটার নাম হচ্ছে ছাগে ফলস ট্রেকিং। ওই দেখুন আমাদের হোমস্টে, আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। উঁচু নিচু পাথরের রাস্তা, সব রকম অভিজ্ঞতাই হবে আপনার এই ট্রেকিংয়ের পথে। দেখুন কারোর বাগানে, বলুন তো এটা কী হয়েছে, এটাই সেই পাহাড়ের বিখ্যাত কোয়াশ। পাহাড়ে এলে যেটা তরকারি, মানে কোয়াশের তরকারি আমাদের প্রায় সময় সার্ভ করা হয়, আর আমার তো দুর্দান্ত লাগে। এখন যেহেতু খালি মানে উঠেই যাচ্ছি, যেহেতু যাওয়ার সময়, তাই একটু স্লো চলতে হচ্ছে, কারণ নাহলে একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে, যেহেতু পাহাড়ের অনেক উঁচুতে আছি আর চারপাশ প্রচণ্ড ঠান্ডা। এই যে দেখুন আবার বোধহয় উঠতে হবে, হ্যাঁ দেখি, হ্যাঁ এই হচ্ছে রাস্তা। আমরা এই রাস্তা ধরে ওই টপে যাব, তাই তো? হ্যাঁ ইধার যাएंगे, ঠিক আছে। রাস্তা খুব সরু, একদম বর্ষাকাল তো, তাই জঙ্গলটা একটু ঘন লাগছে। এই যে রাস্তা। যারা অ্যাডভেঞ্চার প্রিয় এবং যারা এরকম পাহাড়ি পথে ট্রেকিং করতে ভালোবাসেন, তারা কিন্তু মানে এই জায়গাতে এলে, অন্তত একবার এলে, আমি মনে করি আপনাদের সমস্ত মনের ইচ্ছা, বাসনা, কামনা সমস্ত কিছু পূর্ণ হবে। কারণ এটা আপনাদের জন্যই, মানে যারা ট্রেকিং ভালোবাসেন। দেখুন রাস্তা দেখুন, ওই যে সামনে আবার গোয়াল ঘর, এই রাস্তা উধার গোয়াল ঘরের পাশ দিয়ে যাব। এই যে আচ্ছা ইয়ে রাস্তা না, যেটা বললাম ট্রেকিং যারা করবেন মনে করছেন বা যারা ট্রেকিং করেন প্রায় সময়, তাদের জন্য কিন্তু
একদম সেরা জায়গা। বাপরে বাপ, কি সরু রাস্তা দেখুন একবার। দারুণ একটা রোমাঞ্চকর ব্যাপার। আমাদের কিন্তু আজকেই পুরো ট্রেকিংয়ের ব্যবস্থা কিন্তু ফ্রি সোল স্টে থেকে ম্যাডামই বন্দোবস্ত করে দিয়েছেন। এই যে আমার পেছনে আসছে টেন্ডুপ, ওই কিন্তু আজকে আমাদের ট্রেকিংয়ে ট্যুর গাইড। চিটচিট করছে না, কী গাছ এটা? পাতাটায় হাত দিলাম আর চ্যাট করে উঠলো। আমার লাইফে এরকম মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা বা ট্রেকিং জীবনেই প্রথম। এত সরু জঙ্গলের রাস্তা, অন্যরকম মানে কি বলবো, মাত্রায় উপভোগ করছি সত্যি কথা বলতে। কখনো ঘন থেকে ঘন জঙ্গলের পথ, আবার প্রকৃতির অপরূপ মেলবন্ধনে একটু নিজেকে মেলে ধরা, খানিকটা বিশ্রাম, তারপর আবার জঙ্গল পাহাড়ি পথে ট্রেক করে এগিয়ে যাওয়া। আমার পেছনে চারিদিক পাহাড়ের চতুর্দিক পুরো কুয়াশায় ঢাকা, আর অবশেষে 1 ঘন্টা 15 মিনিট ট্রেক করে আসার পর পৌঁছলাম ছাগে ওয়াটারফলসে। এই হচ্ছে ছাগে ওয়াটারফলস। জল দারুণ ঠান্ডা, দারুণ সুন্দর জায়গা। সত্যি এই জায়গাটা মাঝে মাঝেই যখন ট্রেক করছিলাম বারবার মনে হচ্ছিল যে না, আর ভালো লাগছে না, আর পারবো না, অনেকটা রাস্তা। হ্যাঁ, প্রথম দিকে একটু রোমাঞ্চকর লাগলেও লাস্ট দিকে মনে হচ্ছিলো যেন ছুটে পালিয়ে যায়। বাট ধৈর্য রেখে এতটা আসার পর কিন্তু সত্যি মনটা পুরো ভরে গেল। সিরিয়াসলি বলছি, বিশ্বাস করুন। আসার পথে আমাদের যে পায়ে কাদা মাটি ধুলো লেগেছিল, তার জন্য এই ঝর্ণার জলে পা ভিজিয়ে শরীর থেকে মনকে শীতল করে একটা সত্যি আলাদা অনুভূতি হচ্ছে, আলাদা অনুভূতি। আমরা মাত্র 2 জন এখানে, এই যে আমার পাশে ট্যুর গাইড আমাদের হোমস্টে টেন্ডুপ আর আমি, 2 জন ছাড়া কিন্তু একটা জনপ্রাণী এখানে দেখা নেই। দেখুন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, একবার দৃশ্যটা দেখুন চতুর্দিকের। টেন্ডুপ একবার হাই কাট দো। এই হচ্ছে ছাগে ওয়াটারফলস। চলুন আর একটু কাছে যাই। জলের যে আওয়াজ আর এই জঙ্গলের মধ্যে একদম নির্জন নিরিবিলি জায়গায় পরিবেশটাই একদম অন্যরকম লাগছে। ওই ওপর থেকে দেখুন ঝর্ণার জল আসছে। আর আরও একটা ট্রেক হয়, সেটা অনেক লং টাইমের ব্যাপার। মোটামুটি যেতেই সময় লেগে যায় 3.5 থেকে 4 ঘন্টা, বেশি বই কম নয়। সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ট্রেক। হ্যাঁ, নামটা শুনেই বুঝতে পেরেছেন, ব্ল্যাক ফরেস্ট মানে একটা অন্ধকারের জঙ্গল, যেখানে কিন্তু বাইরে দেখতে পাবেন যত সূর্যের আলো রোদ, সেই জঙ্গলের মধ্যে কিন্তু এতটুকুও সূর্যের আলো ভালো করে প্রবেশ করতে পারে না। তাই জন্য কিন্তু ওই জায়গার নাম ব্ল্যাক ফরেস্ট। এবং এইখানে আমি বলবো আসার পথে আমাদের যেটা অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে জঙ্গলে কিন্তু কোনো রকম ভয়ের কারণ নেই। না পোকামাকড়, না সাপখোপ, না জঙ্গলে জন্তু জানোয়ার, কোনো রকম কোনো অসুবিধা নেই। একদম নিরিবিলিতে আসবেন, নিশ্চিন্তে আসবেন, কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। কিছুটা সময় এখানে কাটাবো, সময় আছে হাতে অনেক, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তারপর ধীরে ধীরে আবার ছোট ছোট পা ফেলে এগিয়ে যাব হোমস্টের দিকে। আগামী ওয়েদার রিপোর্ট খুব একটা ভালো না, তাই ইচ্ছে থাকলেও এত সুন্দর একটা জায়গায় আমাদের সময়টা দীর্ঘস্থায়ী হয়নি। ব্রেকফাস্ট করে সকাল 10টা বেজে 10 মিনিটে ট্রেকিং শুরু করে এখন ঘড়িতে বাজছে 12টা বেজে 42 মিনিট। তো দারুণ একটা অভিজ্ঞতা, এটা বলতেই হয়। যেতে যতটা সময় লেগেছিল, আসতে কিন্তু ততটা সময় লাগলো না। বলেছিলাম যে কোনো বিপদ নেই, কিন্তু আমি বুঝতেও পারিনি, হ্যাঁ,
এই দেখুন এখান থেকে রক্ত বেরোচ্ছে, জোকে ধরেছিল, ছোট থেকে কত বড় হয়ে গেছে দেখুন, দেখুন দেখতে পাচ্ছেন? বাপরে বাপ, আমি বুঝতে পারিনি, সিরিয়াসলি বলছি, কখন ঢুকে গেছে। এটা ঠিক কেঁচোর মতো ছোট থাকে, ছোট্ট একদম, দেখুন কত বড় হয়ে গেছে। স্নান সেরে এবার লাঞ্চের পালা। দুপুরের খাবারের মেনুতে ছিল একদম সব স্থানীয় ঘরোয়া খাবার দাবার। আর এই লাঞ্চের ব্যাপারে যদি বলি বা ডিনারের ব্যাপারে যদি বলি, হ্যাঁ, তো এখানে যারা একদিনের বেশি থাকবেন তারা একটা জিনিস বুঝতে পারবেন যে এখানে ডেলি খাবার কিন্তু সবজি থেকে শুরু করে সব কিছু একই রকম হয় না। খানা মানে ওরা যেটা বললো, খাবার আলাদা আলাদা হয়, একই খাবার কিন্তু রিপিট হয় না। দেখুন কি সুন্দর মেঘ কেটে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমি এটাই বলেছিলাম যে বেলার দিকে কিন্তু কালকে ঠিক সেম হয়েছিল। এই জায়গা সম্পর্কিত একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, তারপর কিন্তু ঘুমাবো। হ্যাঁ, প্রচুর হাঁটাহাঁটি করেছি, আর পারা যাচ্ছে না। যাই হোক, এই জায়গাটা কিন্তু সবার জন্য নয়, আমি প্রথমেই বলছি, একবার ট্রেকিং করতে করতে বলেছি, আবার বলছি, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, যারা মূলত ট্রেকিং করতে চান এক জায়গা থেকে অন্য জায়গায়, তারাই কিন্তু আসবেন এবং তাদের জন্যই জায়গাটা বেস্ট। তবে হ্যাঁ, একদমই এটা বলছি না যে ফ্যামিলি কিংবা যাদের বয়স হয়ে গেছে তারা আসতে পারবেন না। যদি মনে জোর থাকে অবশ্যই আসতে পারবেন, কারণ আমরা জানি যে 68 বছর 70 বছরেও মানুষ কেদারনাথ যাত্রা করছে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ট্রেক করে যাওয়ার যে আনন্দ, সেটা মানে তীব্র মাত্রায় উপভোগ করছে। তাই সাহস করে চলে আসুন, নো চাপ, নো প্রবলেম, অনলি মানে আনন্দ নিন এত সুন্দর একটা অফবিট জায়গায় থাকার, এবং আবার বলছি ট্রেকিংয়ের। পাহাড়ে আবার সন্ধে নেমেছে, এখন ঘড়িতে বাজছে 5:50। এখন আবার যাব আমরা ডাইনিংয়ে, কারণ এখানে যথেষ্ট একটা টাইম মেনটেন করা হয়। ইভিনিং স্ন্যাক্স বলুন, ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ অথবা ডিনার, যেটাই বলুন না কেন, সব কিছুর জন্যই। মমস ম্যাজিক সাইন, এটা ক্যারি করেছিলাম, বিস্কুটটা কাটা হয়েছে অর্ধেক আছে। ভাবলাম কালকে তো সকাল সকাল বেরোতে হবে, অনেক সকালে, ফার্স্ট সকালেই, তো নিয়ে আর যাবো না, এটা খেয়ে নেওয়া যাক। আজকের টিফিনে আমরা ভাইকে খাওয়াচ্ছি শে ফালে। শে কথাটার তিব্বতী মানে হলো মাংস, আর ফালে ইজ ফ্রাইড ব্রেড। তো শে ফালেটা হলো অ্যাকচুয়ালি মিট স্টাফ ফ্রাইড ব্রেড। এটা আমরা এখানে খাওয়াই। আসলে এখন হোমস্টেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মানে কালচারটা হলো চিকেন ভেজ পকোড়া গোছের দেওয়া, কিন্তু ব্যাপারটা হলো এখানকার যারা মানুষ তাদের কিন্তু অনেক রকম ডিশ আছে এবং সেগুলো কালচারাল ডিশ, এবং এইগুলো মূলত আপনারা পাবেন ওই গোর্খা হাট যেগুলো বসে সেই সব জায়গায়। কিন্তু আমরা সবসময় হোমস্টে চালানোর সময় একটা জিনিস মাথায় রেখেছি, হোমলি ফিলিং আর অথেন্টিসিটিটা যাতে থাকে। এখানকার যে খাবারগুলো সেগুলোই আমি খাওয়াবার চেষ্টা করছি, যেমন দুপুরবেলা একদম ক্ষেতের ফ্রেশ কুমড়ো সেটা খাইয়েছি, আলু খাচ্ছে, যে এগুলো সব এখানকার লোকাল প্রডিউস। বা ধরুন রাত্রেবেলা এই যে ফ্রাইড রাইস হবে, তার মধ্যে যে ধরুন বাঁধাকপি দেওয়া হোক বা গাজর হোক, সেগুলো কিন্তু সব লোকাল প্রডিউস। এটা আমাদের একটা চেষ্টা থাকে, আর এই শেফালেটাও পার্ট অফ দ্যাট, যে একটা অথেন্টিক এখানকার কালচারাল ফুড সেটা খাওয়ানোর ব্যাপার। বেসিক্যালি আপনার কোটিংটা সুজি আটার থাকে, কেউ কেউ ময়দার করেন, যে যেরকম করেন আর কি। আমরা সুজি আটাটা প্রেফার করি। তার মধ্যে চিকেনের স্টাফিংস থাকে, সেটাকে ডিপ ফ্রাই করা হয়, এবং খাওয়াটা কেমন খেতে টেস্টে সেটা তো ভাই বলবেন আর কি। নতুন করে এখানকার খাওয়ার সম্বন্ধে বলার কিছু নেই, কালকেও ভালো খেয়েছি সন্ধ্যাবেলায়, আজকেও কিন্তু বেস্ট টিফিন সন্ধ্যাবেলার জন্য। আজ আমাদের পাহাড়ে দ্বিতীয় দিন, তাই ইচ্ছে হয়েছিল আজকের সন্ধেটা একটু নিজের মতো করে কাটাই। বাইরে বসে এই তাপ পোহানো শীতের রাতে পাহাড়ে যে কি শান্তির জিনিস তা বলে বোঝানো যাবে না। আপনাদের একটা কথা বলা হয়নি, আমরা কিন্তু রয়েছি সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের একদম বাফার জোনে, ঠিক আছে? ছাগে ফলস যেখানে গেছিলাম ওখান থেকে কিন্তু কোর এরিয়া শুরু হচ্ছে, ভাবতে পারছেন? তবে এখানে ভয়ের কিছু নেই, এটা জনবসতি খাসমহল একটা
হ্যাঁ, মানুষের ঘরবাড়ি আছে, গ্রামে আশেপাশে লোক আছে, সেরকম মানে জন্তু জানোয়ারের ভয় এখানে নেই। তবে হ্যাঁ, মাঝে সাঝে দিদি যেটা বললো আগে, এখন আসে না, আগে এখানে বার্কিং ডিয়ার দেখতে পাওয়া যেত, আর এখন ওই ছাগে ফলস যেখানে গেছিলাম ওইখানে আসে। পুরো একদম ঠান্ডায় অবস্থা খারাপ। এই যে আগুনটা পোহাচ্ছি না, ব্যাপক শান্তি লাগছে। আজকে ঠান্ডাটা একটু বেশি আছে, টেম্পারেচার দেখাচ্ছে মোবাইলে এখন এই মুহূর্তে 6:30 বাজছে ঘড়িতে, তো 16 রাতে হয়তো এটা 13-14 এরকম হবে, নামবে। আমরা পৌঁছে গেছি একদম অন্তিম মুহূর্তে। চলুন আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবার জেনে নেওয়া যাক। বেসিক্যালি বর্ষাকালে তো বারবিকিউ করা সম্ভব হয় না বলে এখানে ভাইকেও করে দিতে পারলাম না। আর আমাদের এখানে বাজার যেহেতু অনেকটা দূরে, একটু আগে থেকে বললে আমরা বারবিকিউ করে দিই। সেখানে ম্যারিনেশন সমেত প্রাইস আপনার 1075 টাকা পার কেজি পড়ে, এবং সব ম্যারিনেশন এখান থেকেই করে, তার সাথে উড ফায়ার মানে যে ফায়ারের উডটা সেটাও আমাদের এখান থেকে দিয়ে সব রেডি করে দেওয়া হয়। আগে থেকে বললে অ্যাভেলেবেল হবে। বাকি আপনারা জায়গাটা দেখছেন যেহেতু রিমোট, আগে থেকে ইনফর্ম একটু করতে হবে। ডিনারের মেনুতে ছিল স্যালাড, ফ্রাইড রাইস আর পাহাড়ি স্টাইলে চিলি চিকেন। আচ্ছা, আমাদের এখানকার ট্যারিফটা বলে দিচ্ছি। এখানে যদি একটা কেবিনে দুজন থাকেন তাহলে সেক্ষেত্রে 1800 পার হেড পড়ছে, যার মধ্যে ইনক্লুডেড থাকছে পুরো স্টেটাই, মানে যে কটেজটা ভাই দেখাচ্ছেন সেই 2তলা কটেজটা দেওয়া হচ্ছে। সেখানে 4 বেলা তার সাথে খাওয়া থাকছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার। এবার স্ন্যাক্সে লাঞ্চে, স্ন্যাক্সে এবং ডিনারে আমরা ননভেজ আইটেম দিই। সেটা উনি দেখিয়েছেন, ঠিক যেরকম ভিডিওতে দেখিয়েছি সেরকমই দেওয়া হয়, এরকম নয় যে ভিডিও করছেন বলে আলাদা কিছু। আমি আরেকবার পুরো প্রাইসটা বলে দিচ্ছি। 1800 পার হেড যদি দুজন একটা কেবিনে থাকেন, যদি 3 জন থাকেন সেক্ষেত্রে পার হেড 1600 করে পড়ে, যদি 4 জন থাকেন সেক্ষেত্রে 1500 করে পড়ে, 5 জন থেকে 6 জন থাকলে পড়ে 1400, এবং একটা কেবিনে উনি যেহেতু বলেছেন যে 7 জন বা 8 জন অবধি থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার পড়বে 1300 করে পার হেড। খাওয়া ইনক্লুডেড, টি ইনক্লুডেড থাকে সকাল বিকেলের, আর তার সাথে যা খাওয়া দেখিয়েছেন সেই সব খাওয়াগুলোই ইনক্লুডেড থাকে। এবার বিদায় পালা। ঘড়িতে এখন ভোর 5:50। উঠেছি 4:30 সময়, আর যাচ্ছে তাই অবস্থা বলবেন না। আর শেষ দিন যত গন্ডগোল, কারেন্ট নেই, জল গরম পাইনি, ঠান্ডা জলে সব কিছু করতে হয়েছে। বাট ঠেন্ডুপ গরম জলের ব্যবস্থা করে দিয়েছিল, বাট তখন আমি রেডি। সারাদিন বৃষ্টির ফলে ধস নেমে কি হয়েছে দেখুন। এই পাথর থেকে লাফ মারলাম এই রাস্তা পর্যন্ত, এছাড়া কোনো রাস্তা নেই আসার। ওই যে ঠান্ডুপ যাচ্ছে আগে, দুজনকেই লাফ মারতে হলো। চলো, অবশেষে পৌঁছে গেলাম। সকাল 6টায় গাড়ি আসার কথা, আর 5 মিনিট বাকি। বৃষ্টি বেলায় জানালাম আপার লিংসে বঙ্কে বিদায়। ছাতা মাথায় নিয়ে যেতে হবে অনেক দূর, এটাই একমাত্র উপায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে।